আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি স্যাভলন টুইঙ্কেল বেবি ডায়াপার প্রেজেন্স সুস্থ শিশু। আমি ডাক্তার নাইমা আছি আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজকে আমরা কথা বলবো শিশুর টিকা, বৃদ্ধি ও বিকাশ নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার সাদিকা কাদির ম্যাডাম। তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন ZH শিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঢাকাতে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম নাইমা, তুমি কেমন আছো? আমি ভালো আছি ম্যাম। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম, আমরা আজকে কথা বলবো শিশুর টিকা, বৃদ্ধি ও বিকাশ। তিনটাই আসলে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেটা আসলে সকল বাবা মাদের জন্য জানা অনেক প্রয়োজন। তো জন্মের পর থেকে একটা শিশুর জন্য কি কি টিকা আছে? আসলে জন্মের পর থেকে সেটা সারা বিশ্ব অনুযায়ী, বিশ্বব্যাপী এবং WHO অনুযায়ী আমরা যেটাকে বলি ইপিআই, হ্যাঁ, ইপিআই শিডিউল অনুযায়ী আমরা কিছু টিকা বাচ্চাদেরকে দিয়ে থাকি। যেমন জন্মের পরপরই আমরা বলি যে সাধারণত BCG, যক্ষ্মা রোগের জন্য যে টিকাটি দেওয়া হয় সেই টিকাটি দেওয়ার জন্য। এর পরবর্তীতে যেটা চলে আসে সেটা হচ্ছে যে বাচ্চার বয়স যখন 4 সপ্তাহ, তখন আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু জীবাণু এবং সংক্রামক ব্যাধি থেকে রক্ষা করার জন্য বাচ্চাকে যে ভ্যাকসিনটা দেই সেটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট। এই পেন্টাভ্যালেন্টে 5টা টিকা থাকে, যেমন হচ্ছে তোমার ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, তারপরে হচ্ছে হেপাটাইটিস, এরকম নিউমোনিয়া, সাথে পোলিও, সাথে এক্সট্রা আমরা পোলিও দিয়ে রাখি। আচ্ছা, পোলিওটাও মুখে খাওয়ানো হয়। তারপর এই টিকাটা সাধারণত আমরা 4 সপ্তাহে, তারপরে হচ্ছে 8 সপ্তাহে এবং 12 সপ্তাহে দিয়ে থাকি। এক মাস গ্যাপে গ্যাপে 3টা ভাগে দেওয়া হয়। পরবর্তীতে যেটা হয় যে বাচ্চার 9 মাসের সময় আমরা বাচ্চাকে দিয়ে থাকি হচ্ছে এমআর দিয়ে থাকি, এবং 15 মাসে আমরা বাচ্চাকে এমআর এর দ্বিতীয় ডোজটি দিয়ে থাকি। এটি হচ্ছে জন্মের পর বাচ্চার যে টিকা, যেগুলো অবশ্যই শিশুকে দিতে হবে। এবং এটা যে কোনো সরকারি হাসপাতাল অথবা যে কোনো ক্লিনিক, যে কোনো এনজিও, যে কোনো নিকটস্থ যে কোনো হাসপাতালে টিকাদান কেন্দ্র রয়েছে, সেখানে গিয়ে বাচ্চাকে এই টিকাটা দিয়ে ফেললে সব বাচ্চার জন্য ভালো। এবং সরকার এটা সম্পূর্ণরূপে বিনামূল্যে টিকাগুলো প্রদান করে থাকে। এছাড়াও এর পরবর্তীতে যেটা হয় যে এই টিকাগুলোর পাশাপাশি কিছু টিকা আমরা বাচ্চাদেরকে এনকারেজ করি, যেমন রোটা ভাইরাসের টিকা, যেটা সাধারণত 6 সপ্তাহ 2টা ডোজ, 6 সপ্তাহ বয়স থেকে বাচ্চা শুরু হয়। এবং আমরা 1 মাস ব্যবধানে টিকা, এই ভ্যাকসিনটা দিয়ে থাকি। এটা কোনো সরকারি উদ্যোগ নেই, এটা আপনাকে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে দিতে হবে। এছাড়াও নিউমোকক্কাল ভ্যাকসিন টিকাটা আমরা দিয়ে থাকি। আর এছাড়া বাচ্চা যখন আরেকটু বড় হবে, বিশেষ করে মেয়ে শিশুদের ক্ষেত্রে আমরা টিটেনাস ভ্যাকসিন 5টা ডোজ দিয়ে থাকি। আর এছাড়াও সাধারণত আরো অনেক ভ্যাকসিন আছে, যেমন চিকেন পক্সের ভ্যাকসিন, হেপাটাইটিস এ ভ্যাকসিন। এই ভ্যাকসিনগুলো আসলে সময় মতো বাচ্চাকে দিয়ে দেওয়া যেতে পারে। তাহলে আমরা বলতে পারি যে জন্মের পর থেকে একটা সন্তানের টিকার ব্যাপারটা শুরু হয়। তাহলে ম্যাম, এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের দেশে কি এমন কোনো ভ্যাকসিন নতুন আছে কিনা যেটা অনেকেরই জানা নেই এবং এখন জানাটা খুব প্রয়োজন? না, আসলে নতুন ভ্যাকসিন বলতে যেটা, যে নরমাল যে ইপিআই শিডিউলে যেটা আইপিভি, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, এটা নতুন যোগ করা হয়েছে। এটা আসলে ইপিআই শিডিউল অনুযায়ী বাচ্চাকে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা একটা। আর আরেকটা হচ্ছে যে আগে আমরা শুধু মিজলস ভ্যাকসিন দিতাম বাচ্চাকে 9 মাসের সময়, কিন্তু এখন আমরা এমআর, মিজলস, রুবেলা এই ভ্যাকসিনটা দিচ্ছি আর 9 মাসে, এবং এটার আরেকটা ডোজ আমরা দিচ্ছি 15 মাসে বাচ্চাকে। এটা একটা নতুন প্রয়াস। আর এছাড়াও যে অন্যান্য যে ভ্যাকসিনগুলোর কথা আমি বললাম, এগুলোর কিন্তু আগে অতটা মানে প্রচলন ছিল না, যে রোটা ভাইরাস ভ্যাকসিন বা নিউমোকক্কাল ভ্যাকসিন, এমনকি চিকেন পক্সের যে ভ্যাকসিন, হেপাটাইটিস এর ভ্যাকসিন। মানুষের মাঝে এখন এই ভ্যাকসিনগুলো নেওয়ার জন্য সচেতনতা তৈরি হয়েছে। আর আরেকটা জিনিস আমরা সবাই জানি, সেটা হচ্ছে র্যাবিস ভ্যাকসিন। বাচ্চাকে যদি কুকুর কামড় দেয় অথবা অনেক সময় বেড়াল আঁচড় দেয়, তখন আমাদের যে র্যাবিসের ভ্যাকসিনটা নিতে হয়, এটাও কিন্তু মোটামুটি এখন সবাই জানে। ম্যাম, ভ্যাকসিন বাচ্চাদের জন্য কেন এত জরুরি? আচ্ছা, ভ্যাকসিন বাচ্চাদের জন্য কেন এত জরুরি? ভ্যাকসিনটা আসলে, তার আগে আমাদের জানতে হবে ভ্যাকসিনটা আসলে কি। ভ্যাকসিনটা আসলে তৈরি করা হয়েছে অনেকগুলো সংক্রামক ব্যাধির প্রতিষেধক হিসেবে। প্রতিষেধক, এটাকে বলা হয়েছে প্রতিষেধক টিকা।
এটা কি করে, এটা যেই ভ্যাকসিন, যেমন বিসিজি আমরা যক্ষ্মার জন্য দেই, তারপরে পোলিওকে প্রতিরোধ করার জন্য আমরা পোলিও দিচ্ছি, যেই ভ্যাকসিনটা যেই রোগের দেয়া হয় বাচ্চার শরীরে, সেই রোগের প্রতিরোধক ক্ষমতা তৈরি করে। হ্যাঁ, একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, যার ফলশ্রুতিতে যেটা হয় যে শিশুকে ওই রোগটা সংক্রমণ থেকে এই ভ্যাকসিনটা বাচ্চাটাকে রক্ষা করে। এই কারণেই ভ্যাকসিনটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে এই ভ্যাকসিনেশনের কারণে, ইপিআই এর কারণে, WHO এর কারণে অনেক মারাত্মক সংক্রমণ রোগ বিশ্ব থেকে চলে গেছে। সুতরাং ভ্যাকসিনের আসলে কোনো বিকল্প নেই, এবং এই ভ্যাকসিন না দিলে পরবর্তীতে বাচ্চার অনেক গুরুতর ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, যখন যেটা বাচ্চাকে বাঁচানোটাই বাচ্চার জীবনের ঝুঁকি চলে আসে। আমাদের বাংলাদেশে যেমন আগে একটা খুবই বড় রোগ ছিল পোলিও, যেটা কিন্তু এখন একদমই নেই। হ্যাঁ, আসলে এখন পোলিওর ওরকম রিপোর্ট পাওয়া যায় না। আর এছাড়াও আমরা যেটা বলি গুটি বসন্ত এখন নেই। চিকেন পক্স আছে, কিন্তু গুটি বসন্ত যেটা, সেটা এখন নেই। এরকম অনেক রোগ বিশ্ব থেকে চলে গেছে। ঠিক আছে, ধনুষ্টঙ্কার নিয়ে একটা সময় আমরা খুব সাফার করতাম, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু ধনুষ্টঙ্কারটা অত কমন ভাবে দেখা যায় না। হ্যাঁ, মাঝে মাঝে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে নবজাতক ধনুষ্টঙ্কার নিয়ে আসে, কিন্তু অন্যান্য বড় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অত বেশি ধনুষ্টঙ্কারটা দেখা যায় না। এরকম অনেক মারাত্মক ডিপথেরিয়া, ঠিক আছে, ডিপথেরিয়া কিন্তু এখন দেখা যায় না, পেটাভ্যালেন্টটা যেহেতু এটা হয়ে গেছে নিযুক্ত, আর ডিপথেরিয়াটা কিন্তু এখন অত খুঁজে পাওয়া যায় না। এগুলো সবই আসলে আমাদের এই টিকা দেওয়ার ফল। টিকাটা ঠিকমতো গ্রহণ করলে হ্যাঁ, এখন মানুষ আসলে অনেক সচেতন টিকা দেওয়ার ব্যাপারে। একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষও কিন্তু আজকাল বাচ্চাকে টিকা দেওয়ার জন্য প্রশ্ন করে, যে বলে আপা কি টিকাটা দিব। এটার জন্য আসলে আমাদের সরকারি বিভিন্ন পদক্ষেপ চলছে, অনেক প্রজেক্ট চলছে, বেসরকারি পর্যায়ে অনেক প্রজেক্ট চলছে, অনেক সচেতনতা চলছে, সাথে গণমাধ্যমগুলো অনেক প্রচার চালাচ্ছে। এজন্যই এই বিষয়টি এত বেশি সচেতনতা আলোড়ন তৈরি করেছে। ম্যাম, যদি কোনো শিশু এই সবগুলো ইপিআই শিডিউলের টিকাগুলো না নিতে পারে বা কোনটা মিস হয়ে যায়, সেই ক্ষেত্রে কি তার ভবিষ্যৎ জীবনে কোনো সমস্যা দেখা দিতে পারে কিনা? হ্যাঁ, এই বিষয়টি অলরেডি আমি আলোচনা করে ফেলেছি, যে ভবিষ্যৎ জীবনে যেটা, যে ধনুষ্টঙ্কার, যক্ষ্মা কিন্তু টিকা দেওয়ার পরেও হতে পারে। তাহলে আমরা টিকা কেন দিব? ঠিক আছে, আমরা টিকাটা দিচ্ছি যাতে প্রত্যেকটা রোগের কিছু কমপ্লিকেশনস আছে, যেটা তার জীবনের জন্য ঝুঁকি স্বরূপ, সেই জিনিসটা না হয়। তারপর ধনুষ্টঙ্কার রোগটা, তারপরে হুপিং কাশি, তারপরে হাম, ঠিক আছে, প্রত্যেকটা রোগের যে মারাত্মক ঝুঁকিগুলো আছে, এই ঝুঁকিগুলোকে আসলে আমরা অ্যাভয়েড করার জন্য আমরা টিকা দেওয়ার জন্য এনকারেজ করি। আবার আমরা অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চা মিজলসের ভ্যাকসিন নিয়ে আসে না, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে বাচ্চাগুলোর কিছু ডিজেনারেটিভ ডিজিজ ডেভেলপ করে, যেমন আমরা বলি এসএসপি হতে পারে। সেক্ষেত্রে বাচ্চা মানসিক বিকলাঙ্গ হয়ে যেতে পারে, সে বাচ্চার মানসিক বৃদ্ধি এবং বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ম্যাম, শাল দুধকে সবসময় বলা হয় যে শিশুর জন্য প্রথম টিকা। মায়ের শাল দুধটা তাহলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমরা এই কথা থেকেই বুঝতে পারছি। তো কেন এটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে? আচ্ছা, শিশুর জন্য শাল দুধের কোনো বিকল্প নেই। সাধারণত মায়ের বুকের দুধ থেকে একটা বাচ্চা সন্তান জন্মদানের পর প্রথম 20 মিনিট যে তরল পদার্থটি, হলুদ রঙের পদার্থটি নিঃসৃত হয়, সেটি হচ্ছে শাল দুধ। এই শাল দুধ অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই শাল দুধের মধ্যে প্রচুর পরিমাণে থাকে ইমিউনোগ্লোবুলিন। আর এই ইমিউনোগ্লোবুলিন হচ্ছে শিশুর জীবন রক্ষাকারী। ঠিক আছে, যে একটা বাচ্চা সে এতদিন মায়ের মধ্যে যে একটা সম্পূর্ণ একটা, আমি বলবো যে পুরা একটা সব রকমের রোগ জীবাণু মুক্ত একটা পরিচ্ছন্ন পরিবেশের মধ্যে ছিল, সে বাইরে আসছে, এসে তাকে ওই এনভায়রনমেন্ট থেকে প্রোটেকশনটা দিচ্ছে কিন্তু শাল দুধ। এবং একই সাথে এই শাল দুধটা খাওয়ার ফলশ্রুতিতে যেটা হচ্ছে, যে জন্মের পর বাচ্চাটার যে পাকস্থলীটা, সেটা কিন্তু একটা সামান্য মার্বেলের সাইজে থাকে। প্রথম যখন বাচ্চা শাল দুধটা টেনে খাচ্ছে, ওই শাল দুধটা বাচ্চার পাকস্থলীতে যাওয়ার পর বাচ্চার ওই পাকস্থলীতে সংকোচন প্রসারণ তৈরি হচ্ছে। সংকোচন প্রসারণ হওয়ার ফলে কি পাকস্থলীর সাইজটা
বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে পাকস্থলী থেকে বিভিন্ন ধরনের পরিপাক রস নিঃসৃত হওয়া শুরু করছে। সুতরাং বাচ্চার একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়াটাকেও কিন্তু শাল দুধটা এনকারেজ করছে এবং সেটা স্টাবলিশ করছে এবং আর সাথে ইমিউনোগ্লোবুলিনের কারণে সমস্ত রকমের সংক্রমণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাচ্চার বৃদ্ধি করছে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। স্যাভলন নিয়ে এলো ওয়েটনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিক প্রুফ টুইঙ্কেল বেবি ডাইপার। হেসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্টার। টুইঙ্কেল বেবি ডাইপার, শুরুটা হোক যত্নে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। ম্যাম, আমরা এখন কথা বলবো শিশুর বৃদ্ধি ও বিকাশ নিয়ে। একজন বাবা মা কিভাবে বুঝবেন যে তার সন্তানের মানে বৃদ্ধি এবং বিকাশটি হচ্ছে? আচ্ছা, তার আগে জানতে হবে যে বৃদ্ধিটা কি এবং বিকাশটা কি। ঠিক আছে, সাধারণত দেখা যায় যে বাচ্চার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে বয়সের সাথে সাথে যে পরিবর্তনটা, এটা হচ্ছে শিশুর বৃদ্ধি। আর বাচ্চার বিকাশ হচ্ছে বাচ্চাটার যে সামাজিক আচরণগত এবং হচ্ছে বাচ্চাটার যে অভিব্যক্তির যে প্রকাশটা হচ্ছে, সেটা হচ্ছে বাচ্চার বিকাশ। আচ্ছা, আমরা যেটাকে বলি ব্রেন ডেভেলপমেন্ট। ঠিক আছে, আচ্ছা, এখন যেটা যে একটা বাচ্চা নবজাতক জন্মের সময় আমরা সাধারণত একটা সুস্থ সবল বাচ্চা যে সম্পূর্ণরূপে 9 মাস পূর্ণ করে জন্মায়, আমরা তাকে বলি টার্ম বেবি বা পরিপক্ক শিশু, ম্যাচিউর বেবি। এই বাচ্চাগুলোর ওজন সাধারণত 2.5 কেজির মধ্যে থাকবে, 2.5 কেজি থেকে 3 কেজি থাকবে জন্মের সময়। আর যদি 9 মাসের পূর্বে জন্ম নেয় তাহলে বাচ্চার ওজন যদি 2-2.5 কেজির কম থাকে তাহলে আমরা সেটাকে বলবো স্বল্প ওজনের বাচ্চা। ঠিক আছে, জন্মের পর প্রথম 40 দিনে বাচ্চাটার ওজন কিছুটা কমে যেতে পারে, সাধারণত 100 থেকে 200 গ্রাম পর্যন্ত বাচ্চার ওজনটা কমে যায়। সেটাতে আসলে ঘাবড়ানোর কিছু নাই, অনেক মারাই দেখা যায় যে এতে ঘাবড়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে যেটা হয় যে 40 দিনের পর বাচ্চার ওজনটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে বাড়তে থাকে। সাধারণত দেখা যায় যে প্রথম 6 মাসে বাচ্চার ওজন 500 গ্রাম বাড়ে, 1 বছরে প্রতি মাসে 6 মাসের পর থেকে প্রতি মাসে বাচ্চার ওজন 1 কেজি করে বাড়ে। যে এটা এমন হতে পারে যে একটা সহজ হিসাব হচ্ছে বাচ্চার বয়স যত মাস বাচ্চার ওজন তত কেজি হওয়াটা বাচ্চার জন্য স্বাভাবিক বৃদ্ধি। আচ্ছা, সাধারণত তারপরে পরবর্তীতে দেখা যায় যে 2 বছরের পর থেকে বাচ্চার ওজনটা সাধারণত 500 থেকে 1 কেজি এভাবে বাড়তে থাকে এবং পরবর্তীতে একটু যখন বড় হবে তখন বাচ্চাকে বয়স অনুযায়ী প্রত্যেকটা বাচ্চার জন্য আমরা নির্দিষ্ট গ্রোথ চার্ট রাখি, মানে যেটা হচ্ছে বৃদ্ধির চার্ট, সেই হিসেবে বাচ্চার ওজনটা বৃদ্ধি পায়। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে বিকাশের ক্ষেত্রে যেটা যে বিকাশের ক্ষেত্রে একটা বাচ্চা তো আর জন্মেই মাকে চিনে না। ঠিক আছে, তখন সে কিছুই দেখে না, কিছুই চিনতে পারে না। সাধারণত দেখা যায় যে 3 মাস বয়সে বাচ্চাটার ঘাড়টা শক্ত হয়, তারপরে বাচ্চাটা আস্তে আস্তে দেখা এই বিকাশটা আসলে 5টা আমরা বলে থাকি যে ডোমেইনে, অনেকগুলো ডোমেইনে হয়ে থাকে। একটা হচ্ছে যে যেটাকে আমরা বলে থাকি মোটর, বাচ্চার হাত পা নাড়ানো। আরেকটা হচ্ছে যে বাচ্চার সোশ্যাল, সামাজিক, যেটা হচ্ছে যে সে হাসছে, সে কোনো কিছু ধরতে চাচ্ছে, সেক্ষেত্রে হতে পারে। আরেকটা আমরা বলে থাকি যে বাচ্চার হিয়ারিং, হ্যাঁ, সেটা হচ্ছে যে বাচ্চা শুনতে পাচ্ছে কিনা, স্পিচ ডেভেলপমেন্ট, ভাষার যে বিকাশ, সেটা হতে পারে। এভাবে দেখা যায় যে সাধারণত 3 মাসে একটা বাচ্চার ঘাড় শক্ত হয়, 6 মাসে বাচ্চাটা বসতে পারে, 7 থেকে 9 মাসে বাচ্চাটা হামাগুড়ি দেওয়া অভ্যাস করে, তারপর 1 বছর বয়সে বাচ্চাটা ধরে ধরে দাঁড়াতে পারে এবং তারপর দেখা যায় যে 15 মাসের বাচ্চা ধরে ধরে হাঁটছে, সাপোর্ট ছাড়াই সে হাঁটতে পারছে এবং 2 বছরে সে দৌড়াচ্ছে। এবং ঠিক একইভাবে যেটা হয় যে প্রথমে সে তার মাকে চিনতে পারে প্রথম 3 মাসে, তারপরে সে ঘাড় ঘুরিয়ে শুনতে পারে জিনিসটা, যেটা শুনে সে ধরতে পারে। পরবর্তীতে দেখা যায় যে সে 6 থেকে 7 মাসে সে বাবলিং করে, তারপরে দেখা যায় যে 9 মাসে গিয়ে সে একটা বা দুটো শব্দ বলতে পারে। 1 বছরের বাচ্চা দেখা যায় যে ও যে জিনিসটা চাচ্ছে সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে নিতে পারে, চিহ্নিত করতে পারে। পরে 15 থেকে 18 মাসে দেখা যায় যে সে একটা দুটো ওয়ার্ড বলতে পারছে, অর্থপূর্ণ শব্দ, এবং পরে 2 বছরের পর থেকে সে আস্তে আস্তে কথা বলাটা শিখে। এই যে বাচ্চাটার বিভিন্ন ক্ষেত্রে, যেমন এক হচ্ছে তার গ্রস মোটর, দ্বিতীয়ত হচ্ছে তার ভাষা, তার সামাজিক, এই যে উন্নতিটা হচ্ছে
প্রগতিশীল উন্নয়নটা হচ্ছে বয়সের সাথে মিলিয়ে এটাই হচ্ছে তার বিকাশ। মারা কিন্তু আসলে প্রথম বাচ্চার ক্ষেত্রে বুঝতে পারে না, মা হোক সে বাবা হোক, যে একটা সন্তান জন্মানোর পর তাদের করণীয়টা কি এই বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে। তো যদি আমাদের সেই সকল প্যারেন্টসদের জন্য বলতেন যে প্রথম বাচ্চার সময় তারা কনফিউশন না হয়ে তারা যেন একটু তাদের করণীয়টা কি। আসলে এই কনফিউশনটা দূর করা যাবে না, কারণ হচ্ছে যে একটা সন্তান গর্ভধারণ থেকে শুরু করে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত শুধু সন্তান জন্মায় না, একই সাথে একটা মার জন্ম হয়, একটা বাবার জন্ম হয়। হ্যাঁ, একটা মেয়ে আস্তে আস্তে মা হয়ে ওঠে এবং একটা ছেলে বাবা হয়ে ওঠে। তো স্বাভাবিকভাবেই যেটা হয় যে ওই তো ঠেকতেই শেখা যেটাকে বলে। যে তবে যেটা যে সাধারণত আমি তো বলেছি যে প্রথমত বাচ্চার ওজনটা পরিণত বাচ্চাগুলো নিয়ে খুব বেশি সমস্যা হয় না, প্রকৃতি মাকে শিখিয়ে দেয় কিভাবে বুকের দুধটা খাওয়াতে হবে, কিভাবে যত্নটা নিতে হবে। যে লক্ষ্য রাখতে হবে বাচ্চার বিশেষ করে এক একটা সময়, গ্রীষ্মকালীন বাচ্চার নবজাতকের যত্ন একরকম, শীতকালীন নবজাতকের যত্ন একরকম। যে দৈনিক যদি নবজাতক, আমি আগে বলেছি যে ওজনটা হবে 2.5 কেজি, উচ্চতাটা সাধারণত দেখা যায় যে যদি 9 মাসের মধ্যে হয় তাহলে আমরা যেটা লক্ষ্য করে থাকি যে বাচ্চার মাথার যে আমরা যেটা বলি অক্সিপিটোফ্রন্টাল সার্কামফারেন্স, এটা 36 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। দৈর্ঘ্যটা সাধারণত 57 থেকে 58 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। বাচ্চার রং থাকবে গোলাপি এবং বাচ্চা বুকের দুধ টেনে খাবে এবং এরপর বাচ্চা দৈনিক 18 ঘন্টা ঘুমাবে। তারপর হচ্ছে যে সাধারণত দিনে 2 বার সে টয়লেট করবে এবং তারপরে যে পদ্ধতিতে যেটা যে বাচ্চার যে প্রস্রাব করা যেটা সেটা হচ্ছে যে সাধারণত দিনে 3 থেকে 4 বার করবে। আর এরপরে যেটা লক্ষ্য রাখতে হবে যে বাচ্চাটা যাতে সবসময় একটা ওয়ার্ম এনভায়রনমেন্টের মধ্যে থাকে। বাচ্চাকে খুব বেশি গরমের মধ্যেও রাখা যাবে না, আবার খুব বেশি ঠান্ডাতেও রাখা যাবে না। আর সবচেয়ে বেশি বাবা মা দুজনকেই বাবাকে যেটা করতে হবে, বাচ্চা এবং মা দুজনকেই মানসিক এবং আনুষঙ্গিক যে সাপোর্টটা সেটা প্রোভাইড করতে হবে। আর মাকে যেটা করতে হবে যে মা পর্যাপ্ত পরিমাণে ঘুমাবে, বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে, প্রথম 40 দিনের যে পরিচর্যাটা সেটা ঠিক মতো নেবে। সবসময় মারা বলে যে আমার বাচ্চা খাচ্ছে কিন্তু তার বৃদ্ধি হচ্ছে না, বা আমার বাচ্চার স্বাস্থ্যটা ভালো না। তো আসলে আমরা সেই সকল মাদেরকে বলতে চাচ্ছি যে সুস্থ শিশু এবং ভালো স্বাস্থ্য বলতে কি বোঝায়। আচ্ছা, ঠিক আছে, এটা আসলে খুব চমৎকার একটা প্রশ্ন। শিশু বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, ঠিক আছে। সবার আগে যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে তার বাবা এবং মায়ের বয়স, তারপরে হচ্ছে উচ্চতা এবং তাদের দৈহিক গঠন, আমরা যে জেনেটিক যে বিষয়টা বলি সেটা। একটা মানে একজন হেলদি মাদার ব্রিংস এ হেলদি চাইল্ড, ঠিক আছে। একটা স্বাস্থ্যবতী মার বাচ্চা সুস্থ হবে। আবার দেখা যায় যে একটা লম্বা কাপল, ঠিক আছে, তাদের বাচ্চার উচ্চতাটা একটু বেশি হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে অনেক বাচ্চা থাকে যে বিদেশিরা ফর্সা, আমরা শ্যামলা, সুতরাং এক্ষেত্রে আমাদের রেসটা একটা ফ্যাক্টর। তো এরকম অনেকগুলো ব্যাপার আছে যে আপনি যদি একটা ফরেনার বাচ্চার সাথে আপনার বাচ্চার তুলনা করেন, ঠিক আছে, তাহলে কিন্তু ওই বাচ্চাটা একরকম হবে না। তার আবার সাথে যদি আপনার যে সোশিও ইকোনমিক কন্ডিশন, আপনার যে অর্থনৈতিক অবস্থা, সেটার সাথে যদি একটা বস্তির বাচ্চার তুলনা করা হয় তাহলেও সেক্ষেত্রে বাচ্চার অনেকগুলো বিষয় এক্ষেত্রে নির্ভর করে। তবে সাধারণত বৃদ্ধিটা আপনি প্রথমত নিজের দিকে তাকাবেন যে পারিবারিকভাবে কিছু দৈহিক গঠন এবং উচ্চতা বাচ্চাটা নিয়ে আসে, বাচ্চা সেরকম আছে কিনা। বাচ্চা যদি স্বাভাবিক খাবার দাবারটা ঠিক মতো খায় এবং বাচ্চা যদি হাসি খুশি থাকে, এবং আমি শুরুতেই যে বলেছি যে বাচ্চার একটা বয়স অনুযায়ী একটা ওজন আছে, যে ওজন পর্যন্ত থাকলে আমরা খুশি থাকবো, বাচ্চা যদি সেরকম থাকে তাহলে বাচ্চা নিয়ে আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আমরা আবারও একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। স্যাভলন নিয়ে এলো ওয়েটনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিক প্রুফ টুইঙ্কেল বেবি ডাইপার। হেসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্টার। টুইঙ্কেল বেবি ডাইপার, শুরুটা হোক যত্নে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা বিরতিতে যাওয়ার আগে শুনেছি আপনার কাছে যে শিশুদের টিকা সম্পর্কে যা যা জানার আছে, তারপর শিশুর বৃদ্ধি ও বিকাশ নিয়েও অনেক কিছু জেনেছি। এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে একজন বাবা মা কিভাবে পরীক্ষা করতে পারবে যে তার শিশুর বিকাশটা ঠিকভাবে হচ্ছে।
আচ্ছা, কিভাবে পরীক্ষা করতে পারবে? আসলে বাবা-মার প্রথমত আমি বলব যে বাবা-মার শিশুর বিকাশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় যাওয়ার দরকার নেই। ঠিক আছে? একটা সুস্থ সবল বাচ্চা সে স্বাভাবিকভাবেই বিকশিত হবে। হ্যাঁ? যে ও ওর ওর যে শারীরিক এবং মানসিক বিকাশগুলো এগুলো জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্টেপে পরিবেশ প্রকৃতি ওকে শিখিয়ে দেবে। শিখিয়ে নেবে। আচ্ছা, কিন্তু তারপরও কিছু কিছু সমস্যা তো থেকেই থাকে। এক্ষেত্রে আপনি যেটাকে লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে কিছু কিছু নির্দিষ্ট বয়সে আমরা বলি ডেভেলপমেন্টাল মাইলস্টোন বা প্রতিফলক আছে যে এই বয়সী বাচ্চা এই কাজটা করবে, এই বয়সী যেগুলো আমি শুরুতে বলেছি যে এই বয়সী বাচ্চা এই কাজটা করবে। কোনো কারণে যদি এই মাইলস্টোনগুলো ডিলেড থাকে, যেমন আপনার বাচ্চাটা 3 মাসে ঘাড় শক্ত হওয়ার কথা, 6 মাসে বসার কথা, সে 6 মাসে বসলো না, সে 7 থেকে 8 মাসে বসলো, এটা কিন্তু বাচ্চার জন্য বিপজ্জনক না। কিন্তু আপনার বাচ্চার বয়স 1 বছর হয়ে যাচ্ছে, বাচ্চা তখনও বসতে পারছে না, এটা কিন্তু বাচ্চার জন্য অনেক বেশি বিপজ্জনক। ঠিক আছে? যে বয়সে ওর বন্ধুরা কথা বলছে, হাসছে, খেলছে, সেই বয়সে আপনার বাচ্চাটা এখনো কোনো কথা বলতে পারছে না। ঠিক আছে? এটা কিন্তু ওর জন্য বিপজ্জনক। তো একইভাবে মানে বয়স অনুযায়ী বাচ্চার যে জিনিসটা আয়ত্তে আসার কথা সেটা যদি 1 মাস 2 মাস বা 3 মাস 1 বছর পর্যন্ত ডিলে হয় সেটা নিয়ে আমরা চিন্তা করব না। কিন্তু আমরা যদি দেখি যে আসলে অনেক বেশি গ্যাপ হয়ে যাচ্ছে এই মাইলস্টোনগুলো বাচ্চার আসতে, তখন আমরা বুঝে নিব যে শিশুর বিকাশটা আসলে পরিণতভাবে হচ্ছে না। ম্যাম, আমাদের বাজারগুলোতে দেখা যায় যে অনেক কমার্শিয়াল ফুডস এবং ড্রিঙ্কস পাওয়া যায় যেটাতে বলছে যে শিশু বৃদ্ধি আরো ভালোভাবে হবে, শিশু অনেক লম্বা হয়ে যাবে, অনেক কিছু ইত্যাদি। তো এগুলো কতটুকু ভালো এবং কতটুকু ঠিক একটা শিশুর স্বাস্থ্যের জন্য আপনি মনে করেন? আচ্ছা, আচ্ছা, কমার্শিয়াল ড্রিঙ্কস, বাজার প্রক্রিয়াজাতকরণ খাবার, ওগুলো তো সবকিছু তৈরি করা হয়। ঠিক আছে? আর শিশুর জন্য আমি সবকিছুই বলেছি যে শিশুর সম্পূর্ণরূপে বৃদ্ধি এবং বিকাশটা একটা প্রাকৃতিক ব্যাপার। তো স্বাভাবিকভাবে শিশুর জন্য একটা আপনি নিজের হাতে যে খাবারটা তৈরি করছেন, আপনি নিজে ওটা পরিষ্কার করছেন, আপনি নিজে রান্না করছেন, সেটার সাথে তো বাজার থেকে যে জিনিসটা কিনে নিয়ে আসছেন, আপনি জানেন না ওটা কিভাবে বানানো হয়েছে, আপনি জানেন না ওটা কিভাবে প্রক্রিয়াজাতকরণ করা হয়েছে। সেটা উন্নত বিশ্বেই হোক আর আমাদের দেশেই হোক, সেটার তো অনেক বেশি তফাৎ থাকবেই। সুতরাং শিশুর বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে যে আপনি এখনই বাচ্চাকে একটা বাজারে প্রক্রিয়াজাতকরণ ফর্মুলা খাইয়ে দিলেন, আপনার বাচ্চা লম্বা হয়ে গেল, আসলে বিজ্ঞাপন তো বিজ্ঞাপনের জন্যই করা হয়ে থাকে। ঠিক আছে? যে এটা আসলে ঠিক না। যে সাধারণত দেখা যায় যে অনেক সময় অনেক খাবারগুলো যে বলা হয়েছে দুধের সাথে মিলিয়ে খাওয়ান, সেক্ষেত্রে আসলে দুধটাই বাচ্চাকে বেশি সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে? যে সুতরাং আমি বলেছি যে বৃদ্ধি ব্যাপারটা কিন্তু অনেক কিছুর ক্ষেত্রে নির্ভর করবে, যে তার বাবা মার ওজন, উচ্চতা, পারিবারিক অবস্থা, সামাজিক আর্থসামাজিক অবস্থা, কিছু বংশগত ব্যাপার এবং কিছু পরিবেশগত ব্যাপারের উপর নির্ভর করে। সুতরাং এই ক্ষেত্রে বাজারের এসব মানে বিজ্ঞাপনী প্রচারে আকৃষ্ট না হয়ে ঘরে তৈরি প্রাকৃতিক যে উপাদানগুলো সমৃদ্ধ খাবার আছে, সুষম খাবারটা যাতে বাচ্চা পায় সেটাই খেয়াল করতে হবে। ম্যাম, আমাদের এখনকার যুগে দেখা যাচ্ছে যে বাচ্চারা ঘরে বসে কম্পিউটার খেলছে, না হলে মোবাইল গেমস খেলছে, কেউ কিন্তু বাইরে বের হচ্ছে না বা খেলাধুলা করছে না। তো এই যে বাচ্চারা খেলাধুলা করতে যাচ্ছে না, এটা থেকে তাদের বৃদ্ধি বা বিকাশে কোনো সমস্যা করতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই এটাতে অনেক সমস্যা তৈরি হচ্ছে, করতে পারে এবং অলরেডি তৈরি হচ্ছে সমস্যাগুলো। প্রথমত হচ্ছে যে বাচ্চাগুলো সুস্থ, ওদের যে সুস্থ বিকাশ এবং বৃদ্ধি এটা প্রতিহত হচ্ছে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে মোবাইল গেজেট নির্ভর হয়ে যাওয়ার কারণে এই গেজেটগুলো থেকে তো অনেক ধরনের রেডিয়েশন রিলিজ হয় এবং এগুলোতে যে গেমসগুলো তৈরি করা হয়, এই গেমসগুলো এমনভাবে তৈরি হয় যেটা বাচ্চার ব্রেন সেলের উপর কাজ করে সেটার একটা কনস্ট্যান্ট অ্যাটেনশন ধরে রাখে, যেটা বাচ্চার ব্রেনের উপর অনেক বেশি চাপ পড়ে এবং বাচ্চাকে আমরা যেটা বলি যে সেন্ট্রালাইজ করে ফেলা। একটা বাচ্চার ব্রেন যত কাজ করবে, বাচ্চা যত বেশি একটা একাধিক বিষয় নিয়ে চিন্তা করা শিখবে, বাচ্চার কিন্তু মানসিক উন্নতি এবং বিকাশ তত বেশি হবে। কিন্তু এই সমস্ত গেজেট, এই সমস্ত গেমস কি করছে, বাচ্চাকে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় একীভূতকরণ করে ফেলছে, যার ফলে যেটা হচ্ছে যে বাচ্চাদের যে
অনেকগুলো বিষয় নিয়ে একসাথে চিন্তা করা, একসময় বিকাশ, সেটা বাধাগ্রস্ত হচ্ছে। আর দ্বিতীয়ত যেটা, যে বাচ্চা বৃদ্ধির ক্ষেত্রে যেটা সাধারণত যে বাচ্চাগুলো খেলাধুলো কম করে এবং বাসায় বসে টিভি, মোবাইল, গ্যাজেটের উপর পড়ে থাকে, এই বাচ্চাগুলোর ক্ষেত্রে দেখা যায় যে স্থূলতা বা ওবেসিটি প্রবলেমটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। আজকাল কিন্তু শুধু স্বল্প ওজন বা অপুষ্টি দিয়ে, স্বল্প ওজন দিয়ে আপনি অপুষ্টিকে বলতে পারবেন না, স্থূলতাও কিন্তু এক ধরনের অপুষ্টি। তো দেখা যাচ্ছে যে একটা 7-8 বছরের বাচ্চা যে ওজনটা ক্যারি করছে, সেই ওজনটা আসলে একটা বড় মানুষের তার জন্য অনেক বেশি, যার ফলে আমরা দেখছি যে আজকাল চাইল্ডহুড ওবেসিটি থেকে চাইল্ডহুডের ফ্যাটি লিভার, তারপরে চাইল্ডহুড ডায়াবেটিস, এই অসুস্থতা, অ্যাজমা, এই সমস্যাগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো সুতরাং এটা কখনোই এনকারেজ করা যাবে না। যে করে হোক, যে চেষ্টা করতে হবে বাচ্চা যাতে অন্তত দৈনিক 1 ঘন্টা খেলাধুলা করতে পারে, সেটা স্কুলে হোক, সেটা বাসায় হোক, এটা বাবা মাকে এটার সুযোগ তৈরি করে দিতে হবে। আর তার সাথে যেটা, যে বাচ্চাকে যদি যে কোনো, আমি সবসময় বলি যে আমাদের এই শহুরে বাচ্চাগুলোকে যে কোনো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ইনভলভ করা উচিত। সেটা হতে পারে ডিবেট, সেটা হতে পারে ক্রিকেট, সেটা হতে পারে খেলাধুলা, সেটা হতে পারে গান, সেটা হতে পারে নাচ, সেটা হতে পারে ছবি আঁকা, অথবা বিভিন্ন ক্রাফটিং এর জন্য আজকাল বিভিন্ন সংগঠন কাজ করছে বাচ্চাদের নিয়ে। বাচ্চাকে ওসব দিকে আপনি বিজি করে ফেলেন, তাহলে দেখবেন যে বাচ্চা কিন্তু কোয়ালিটি সময় দিলে বাচ্চা কিন্তু কখনোই ওইসব দিকে বেশি আকৃষ্ট হবে না, গেজেটের প্রতি আকৃষ্ট হবে না, কারণ ও তো আর গেজেটটা চেনেনি, গেজেটটা আপনি চিনিয়ে দিয়েছেন। ধন্যবাদ ম্যাডাম, আশা করছি আমাদের দর্শক আপনার কথাগুলো থেকে অনেক বেশি উপকৃত হয়েছেন। দর্শক, দেখতে দেখতে আজকে আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত আমাদের ডক্টরলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। স্যাভলন নিয়ে এলো ওয়েটনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিক প্রুফ টুইঙ্কেল বেবি ডাইপার। হেসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্টার। টুইঙ্কেল বেবি ডাইপার, শুরুটা হোক যত্নে।